ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি বাবা। আমরা আসলে আমাদের সামনে পরীক্ষা, তাই না? আমরা পরীক্ষার সিলেবাসটা আবার একটু আমি মনে করাই দেই, কারণ তোমাদের তো ছুটির পরে আজকে তোমাদের সঙ্গে ফার্স্ট ক্লাস আমার। তো আমরা আবারও সিলেবাসটা মনে করি। সিলেবাস হলো আমাদের অধ্যায় কত কত মনে আছে? কেউ বলতে পারবে কোন কোন অধ্যায় ম্যাডাম দিয়েছে সেকেন্ড পেপারে? আচ্ছা, আমি মনে করাই দিচ্ছি। আমাদের আছে হলো অধ্যায় 1, 2, 4। এই 4টা অধ্যায় আমাদের পরীক্ষায় এই 3টা অধ্যায় আমাদের পরীক্ষায় আছে। তো আমাদের প্রশ্নর যে বিষয়টা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে আমরা জানি যে আমাদের টোটাল হলো সিকিউ কত? সিকিউ 50, তাই না? এমসিকিউ 25। আমরা এটা জানি। সিকিউ 50 এর মধ্যে আমাদের কয়টা সিকিউ অ্যান্সার করতে হবে? 5টা।
তো আমাদের ফার্স্ট পেপার থেকে আমাদের কোশ্চেন থাকবে 4টা, সেকেন্ড পেপার থেকে থাকবে 4টা, তাহলে টোটাল কত? 8। টোটাল 8টা কোশ্চেন থাকবে। এই 8টার মধ্যে আমাদেরকে 5টা অ্যানসার করতে হবে। কয়টা অ্যানসার করতে হবে? 5টা। এখন কথা হলো আমি কোন বিভাগ থেকে, ফার্স্ট পেপার হবে তোমাদের ক বিভাগ, এটা হলো ক বিভাগ, ক বিভাগ, আর এটা হলো খ বিভাগ, খ বিভাগ সেকেন্ড পেপার। ক বিভাগ থেকে আমাদের অবশ্যই 2টা প্রশ্ন অ্যানসার করতে হবে এবং খ বিভাগ থেকেও আমাদের অবশ্যই 2টা প্রশ্ন অ্যানসার করতে হবে। আর একটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা ক বিভাগ থেকে করতে পারো, খ বিভাগ থেকেও করতে পারো। এই টোটাল 50 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের সিকিউ। আর এমসিকিউ তোমাদের ফার্স্ট পেপার থেকে থাকবে 13টা, সেকেন্ড পেপার থেকে থাকবে 12টা, এই টোটাল 25। তাহলে এই হলো আমাদের প্রশ্ন পদ্ধতি। হ্যাঁ, আমি প্রশ্ন পদ্ধতি ক্লিয়ার করে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নিয়ে কেউ কিছু বলবে? কি কারো কোনো রেসপন্স নেই কেন? কেউ কথা বলতে পারি না আমরা? প্রশ্নের সিস্টেমটা আমরা বুঝেছি সবাই নাকি বুঝি নাই? জি মিস, বুঝেছি। আচ্ছা, ধন্যবাদ, তুমি কথা বলেছো। তো আমরা এই প্রশ্নের পদ্ধতিটা বুঝলাম। এখন আমাদের অধ্যায় দেওয়াই আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর হলো চতুর্থ অধ্যায়। এখন কথা হলো দ্বিতীয় অধ্যায়ে কিন্তু বাংলাদেশ সরকার একটা প্রাণী বাদ দিয়েছেন, সেটা হলো হাইড্রা। এখানে শুধু আছে তোমাদের রুই মাছ আর হলো ঘাস ফড়িং। তোমরা এটাই পড়বে। হ্যাঁ, জারিফ কাজ সাদমান জারিফ। তাহলে আমরা জারিফ, এ সেকশনে জারিফ এবং এ সেকশনের কি আছে একটু কথা বলো তো। এর আগের ক্লাসে ম্যাথ ক্লাসে কয়জন ছিল এই সেকশনে? ম্যাথ ক্লাসে কয়জন ছিল? 710 জন। তাহলে বাকিরা কোথায় গেল? ওদের বায়োলজি লাগবে না? আচ্ছা, আমরা যেটা এখন আমরা চ্যাপ্টার অধ্যায় 1-এ চলে যাব। অধ্যায় 1-এ আমরা ছুটির আগে আমাদের 9টা যে পর্বের নাম, আমরা ছুটির আগে 9টা পর্বের নাম, প্রত্যেকটা পর্বের 2টা করে বৈশিষ্ট্য এবং একটা করে উদাহরণ শিখেছিলাম। শিখেছিলাম, মনে আছে? আমাদের 9টা পর্ব কি আমি আবার স্মরণ করে দিচ্ছি। পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা এবং করডাটা। তাহলে আমাদের যে এই যে আমরা 9টা পর্ব, এই প্রত্যেকটা পর্বের আমরা 2টা করে বৈশিষ্ট্য এবং একটা করে উদাহরণ শিখব। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। আমাদের কি করতে হবে? করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা আজকে যেটা শিখবো করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। খুব ভালো করে শিখবো, ক্লাসে মনোযোগ দিলে আমাদের শেখা হয়ে যাবে। তো আমরা জানি যে আমাদের যে 9টা পর্ব আছে, এই 9টা পর্বের মধ্যে সবচেয়ে যে বড় পর্ব, সবচেয়ে শেষের যে পর্বটা সেটা হলো
কর্ডাটা পর্ব। এই কর্ডাটা পর্বে শ্রেণীবিন্যাস শিখবো আমরা। কর্ডাটা যে পর্ব আছে, আমরা জানি যে পর্বের ইংরেজি হলো ফাইলাম। এই কর্ডাটা পর্বের 3টা সাব ফাইলাম আছে। সেই 3টা সাব ফাইলাম কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। তাহলে আমরা দেখি কর্ডাটা পর্বের কি আছে, 3টা সাব ফাইলাম আছে। তাহলে সাব ফাইলাম আমি কি দিয়ে লিখলাম? ফার্স্ট সাব ফাইলাম নেম হলো ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা কর্ডাটা। সেকেন্ড সাব ফাইলাম নেম হলো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা কর্ডাটা। সবচেয়ে শেষে যে সাব ফাইলাম তার নাম হলো ভার্টিব্রাটা। তাহলে আমরা প্রথম যে আমাদের কর্ডাটা যে ফাইলাম আছে, এই কর্ডাটা ফাইলামের 3টা সাব ফাইলাম শিখবো। সেই 3টা সাব ফাইলামের নাম কি? ফার্স্ট হলো ইউরোকর্ডাটা, সেকেন্ড সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। তাহলে এখন লাস্টটা কি? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। আমরা 3টা সাব ফাইলাম নেম শিখলাম। এখন যে তাহলে কর্ডাটা ফাইলামের 3টা সাব ফাইলাম কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এখন যে আমাদের ইউরোকর্ডাটা আছে, এই ইউরোকর্ডাটার আবার কি আছে? 3টা শ্রেণী আছে। ইউরোকর্ডাটার যে 3টা শ্রেণী আছে, এখন আমরা সেই 3টা শ্রেণীর নাম শিখবো। সেই 3টা শ্রেণী কি কি? অ্যাসিডেসিয়া, লার্ভাসিয়া এবং থ্যালাসিয়া। তাহলে দেখো আমরা এই যে সাব ফাইলাম ইউরোকর্ডাটার কয়টা শ্রেণী আছে? 3টা শ্রেণী আছে। এক নাম্বার হলো ক্লাস, এক নাম্বার অ্যাসিডেসিয়া। অ্যাসিডেসিয়া। আরেকটা ক্লাস থ্যালাসিয়া। থ্যালাসিয়া। আরেকটা ক্লাস কি? লার্ভাসিয়া। লার্ভাসিয়া। তাহলে আমরা প্রথমে শিখলাম কর্ডাটা পর্বে 3টা উপপর্ব বা 3টা সাব ফাইলাম। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর একটা কি? ভার্টিব্রাটা। এখন দেখো ইউরোকর্ডাটার 3টা ক্লাস, অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। সাব ফাইলাম যে সেফালোকর্ডাটা আছে, এটার কোনো ভাগ নেই। তার ভাগ আছে ভার্টিব্রাটা। আমি ভার্টিব্রাটার এখান থেকে এদিকে লিখছি কারণ এখানে জায়গা নেই। ভার্টিব্রাটার 2টা সুপার ক্লাস আছে। এই সুপার ক্লাস দুটো কি কি? একটা হলো আমাদের সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা, সুপার ক্লাস, সুপার সিলিকাম ক্লাস। সুপার ক্লাস হলো সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা। আরেকটা সুপার ক্লাস হলো ন্যাথাস্টোমাটা। আরেকটা সুপার ক্লাস কি? আমরা এখানে একটু বড় করে লিখছি তাহলে ন্যাথাস্টোমাটা। ন্যাথাস্টোমাটা। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা, এরপর সুপার ক্লাস আরেকটা কি? ভার্টিব্রাটা, ন্যাথাস্টোমাটা। আমরা যে সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা বলছি, এই সাইক্লোস্টোমাটার আবার 2টা ক্লাস আছে। সাইক্লোস্টোমাটার কি আছে? 2টা ক্লাস আছে। সেই দুটো ক্লাস কি কি? একটা হলো
মিগজিনি আর একটা হলো পেট্রোমাইজন্টিডা। তাহলে আমরা এই সাইক্লোস্টোমাটার যে দুটো ক্লাস আছে তাহলে আমরা লিখি ক্লাস 1 হলো মিগজিনি। ক্লাস 2 পেট্রোমাইজন্টিডা। তাহলে আমরা সাইক্লোস্টোমাটার দুটো ক্লাস শিখলাম, ক্লাস 1 মিগজিনি আর ক্লাস 2 হলো পেট্রোমাইজন্টিডা। এখন দেখো এখানে যে সুপার ক্লাস ন্যাথাস্টোমাটা আছে এটা এদিকে নিয়ে গেলাম কারণ এখানে জায়গা হবে না। এই যে ন্যাথাস্টোমাটা, এই ন্যাথাস্টোমাটার 7টা শ্রেণী আছে। ন্যাথাস্টোমাটার কয়টা শ্রেণী আছে? 7টা। সেই 7টা শ্রেণী কি কি? এক নাম্বার হলো অ্যাক্টিনোপটেরিজি, ক্লাস অ্যাক্টিনোপটেরিজি। সরি, ক্লাস হলো ফার্স্ট এসেছে হলো কন্ড্রিকটিস। ক্লাস কি? কন্ড্রিকটিস। ক্লাস 1 কন্ড্রিকটিস। কন্ড্রিকটিস। ক্লাস 2 অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি। নাম্বার 3 সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি। এরপর আমরা জানি যে 7টা শ্রেণী, আমি এখানে লিখছি। এরপর আছে হলো সার্কোপটেরিজি, পরে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া। নাম্বার 5 রেপ্টালিয়া। অ্যাভিস ম্যামালিয়া। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখানে আমাদের যে 7টা শ্রেণী আছে এই 7টা শ্রেণী কার? ন্যাথাস্টোমাটার। ন্যাথাস্টোমাটার যে 7টা শ্রেণী সেগুলো কি কি? কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। তাহলে আমরা এই যে 7টা শ্রেণী শিখলাম, তাহলে আমরা যে 7টা শ্রেণী শিখলাম এই 7টা শ্রেণীর নাম কার? 7টা শ্রেণী ন্যাথাস্টোমাটার। তাহলে কর্ডাটার যে শ্রেণীবিন্যাস আমরা বোর্ড দেখে কেউ বলি তো, কেউ বলো বোর্ড দেখে। তোমাদের মধ্যে কেউ বলো কর্ডাটার শ্রেণীবিন্যাসটা। কেউ বলো, বোর্ডে লেখা আছে দেখে বলো। বোর্ড দেখে কেউ কর্ডাটার শ্রেণীবিন্যাসটা বলো বাবা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। হ্যাঁ, তোমাকে এইভাবে বলতে হবে যে সাবফাইলাম, সাবফাইলাম ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এরপর বলো ইউরোকর্ডাটাকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। হ্যাঁ, সেই দুটো কি ইউরোকর্ডাটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। 3টে ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসিডাসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। হ্যাঁ, সেফালোকর্ডাটার সাবফাইলাম সেফালোকর্ডাটার কি কোনো ভাগ আছে? নো মিস। ভাগ নেই। সাবফাইলাম ভার্টিব্রাটার কি ভাগ আছে? জি মিস। ভার্টিব্রাটার প্রথমে দুটো ভাগ আছে, একটা হলো সুপার ক্লাস কি? সুপার ক্লাস কি?
সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা। আর একটা কি সুপার ক্লাস ন্যাথাস্টোমাটা। সুপার ক্লাস সাইক্লোস্টোমাটার আবার কয়টা ভাগ আছে? সাইক্লোস্টোমাটার কয়টা ভাগ আছে সুপার ক্লাস? দুইটা। ভাগ। দুইটা। সে দুটো কি কি? একটা হলো মিক্সিনি আর একটা হলো পেট্রোমাইজন-টিডা। আর ন্যাথাস্টোমাটা যে আছে, এই ন্যাথাস্টোমাটার কয়টা ক্লাস আছে? ন্যাথাস্টোমাটার কয়টা ক্লাস? হ্যাঁ, সাতটা। সাতটা মিস। 7টা। 7টা ক্লাস আছে। সেই 7টা ক্লাস কি কি বলো? বোর্ড দেখে বলো। কন্ড্রিথিস, অ্যাক্টিনোপটেরিজিড, সার্কোপটেরিজিড, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এখন আমরা আমাদের যে কর্ডাটার 3টা প্রধান বৈশিষ্ট্য, কেউ বলতে পারবে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কি? কর্ডাটা পর্বে 3টা প্রধান বৈশিষ্ট্য আমরা কেউ বলতে পারবো? নটোকোট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে, আর গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। তাহলে কর্ডাটা পর্বে যে 3টা প্রধান বৈশিষ্ট্য কি কি? নটোকোট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে, আর কি থাকবে? গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। তাহলে আমরা কর্ডাটা পর্বে 3টা প্রধান বৈশিষ্ট্য আমরা জানলাম। এখন কর্ডাটা পর্বের যে 3টা উপপর্ব আছে, আমরা এটার বৈশিষ্ট্য, আমরা ফার্স্ট যে সাব পাইলাম ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য জানবো। এই যে ইউরোকর্ডাটা, এই প্রাণীদেরকে বলা হয়, ইউরোকর্ডাটা পর্বে প্রাণীদেরকে বলা হয় সাগর ফোয়ারা। তাদেরকে কি বলা হয়? সাগর ফোয়ারা। এটা এমসিকিউ প্রশ্ন আসে, কারণ এটা এই প্রশ্নটা সাগর ফোয়ারা কোন উপপর্বের প্রাণী, তখন আমরা অবশ্যই চোখ বন্ধ করে এমসিকিউ টিক চিহ্ন দিব যে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদেরকে কি বলা হয়? সাগর ফোয়ারা বলা হয়। কারণ ফোয়ারা মানে কি? ঝর্ণা, তাই না? তো আমরা ইউরোকর্ডাটার এটা বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা এই ইউরোকর্ডাটার প্রাণীদের সম্পর্কে জানলাম যে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদেরকে সাগর ফোয়ারা বলা হয়। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হলো, এরা আমরা দেখলাম পরিণত প্রাণীতে কখনোই নটোকোট থাকে না। এটা কর্ডাটা পর্বের প্রাণী, কারণ কর্ডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য থাকবে হলো নটোকোট থাকবে। কিন্তু ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের পরিণত প্রাণীতে নটোকোট থাকে না। তাহলে কখন থাকে? লার্ভা অবস্থায় থাকে। কখন থাকে? লার্ভা অবস্থায় থাকে। এবং দেখো, আমি যখন শুরুতেই বলেছিলাম যে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদেরকে কি বলা হয়? সাগর ফোয়ারা বলা হয়। তাহলে তারা সবাই কোথায় বাস করে? সমুদ্রে বাস করে। এটাও তার একটা বৈশিষ্ট্য। এই যে ইউরোকর্ডাটা যে উপপর্ব আছে, এই উপপর্বের প্রাণীরা নিশ্চল। তারা কি করতে পারে না? তারা চলাচল করতে পারে না। তাহলে ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীরা কেমন? নিশ্চল, তারা চলাচল করতে পারে না। তাহলে আমরা ইউরোকর্ডাটা এই পর্বের বৈশিষ্ট্য আমরা কি শিখলাম? ফোন ধরার সময় না মানুষ এই সময় দিবে ফোন। তাহলে ইউরোকর্ডাটার আমরা প্রথম বৈশিষ্ট্য শিখলাম, পরিণত প্রাণীতে কি থাকে না? নটোকোট থাকে না। লার্ভা অবস্থায় কি থাকে? নটোকোট থাকে। নাম্বার 2 বৈশিষ্ট্য শিখলাম, পরিণত তারা কি? নিশ্চল, মানে চলাচল করতে পারে না। এবং সকল প্রাণী, ইউরোকর্ডাটা যে উপপর্ব আছে, সকল প্রাণী সামুদ্রিক। আমার মনে হয় ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য তোমাদের ব্রেনে সেভ হয়েছে। কেউ বলতে পারবে ইউরোকর্ডাটার একটা বৈশিষ্ট্য বলো? পরিণত প্রাণীতে নটোকোট থাকে না, লার্ভা দশায় লেজে নটোকোট থাকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ইউরোকর্ডাটার এখন আমরা দেখছি 3টা শ্রেণী আছে, অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। তাহলে এই 3টা যে শ্রেণী আছে ইউরোকর্ডাটার, এই 3টা শ্রেণী আমরা এখন শিখব। বৈশিষ্ট্য অ্যাসিডেসিয়া।
এই অ্যাসিডেসিয়া যে শ্রেণীর যে প্রাণী, এই প্রাণীগুলো দেখতে কেমন? এই প্রাণীগুলো দেখতে হলো এরা সাধারণত নলাকার। এরা কেমন? নলাকার। এবং তাদের দেহের আবরণ হলো পুরু। তাদের দেহের আবরণ কেমন? পুরু। আমরা যেমন বলি না যে গন্ডারের চামড়া খুবই পুরু, এদের দেহের আবরণও এইরকম, হ্যাঁ, পুরু। এবং তাদেরকে পরিণত প্রাণীতে লেজ থাকে না। তাহলে আমরা অ্যাসিডেসিয়া যে শ্রেণী আছে এটার বৈশিষ্ট্য শিখলাম। এই প্রাণীগুলো দেখতে নলাকার, তাদের চামড়া পুরু। পুরু হলে কি হবে? অবশ্যই অস্বচ্ছ। পরিণত প্রাণীতে কি থাকে না? লেজ থাকে না। এর উদাহরণ আমরা জানবো। এর উদাহরণ হলো অ্যাসিডিয়া, অ্যাসিডিয়া মেন্টুলা। অ্যাসিডিয়া মেন্টুলা এর উদাহরণ কি? অ্যাসিডিয়া মেন্টুলা। এরপরে দেখো আমরা আরেকটা শ্রেণী থ্যালাসিয়া। এই থ্যালাসিয়া যে শ্রেণীতে প্রাণীরা, এরা দেখতে হলো লেবুর মতো। আমরা যে লেবু খাই সে লেবুর মতো। থ্যালাসিয়া শ্রেণী প্রাণীরা দেখতে কেমন? লেবুর মতো। এদের চামড়া কিন্তু পাতলা। আর পাতলা হলে কি হবে? স্বচ্ছ। পাতলা, স্বচ্ছ। এদেরও পরিণত প্রাণীতে লেজ থাকে না। তাহলে থ্যালাসিয়ার উদাহরণ হলো সালফা ম্যাক্সিমা। সালফা ম্যাক্সিমা। এরপর লার্ভাসিয়া। আমরা লার্ভাসিয়া মানে বুঝছি যে এটা দেখতে কেমন? ব্যাঙের মতো, ব্যাঙাচি আকৃতির। এটা দেখতে কেমন? ব্যাঙের মতো, ব্যাঙাচি আকৃতির। এবং এদের চামড়াও পুরু। এরা অস্বচ্ছ এবং জিলাটিনের মানে জেলির মতো কিছুটা। আর এদের পরিণত প্রাণীতে কি থাকে? লেজ থাকে। আর এর উদাহরণ হলো ওকিওপ্লিউরা ডায়োসিয়া। তাহলে আমরা ইউরোকর্ডাটার যে তিনটা শ্রেণী আছে এদের বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা জানবো সেফালোকর্ডাটা। আমাদের দ্বিতীয় যে সাবফাইলাম আছে সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য জানবো। এই সেফালোকর্ডাটা তোমাদের একটা জিনিস দেখায় বইয়ের, এই ছবিটা খুব ভালো করে মনে রাখবা। এই ছবিটা দিয়ে উদ্দীপক আসে, এই ছবিটা দিয়ে উদ্দীপক আসে। এই ছবিটা খুব ভালো করে খেয়াল করবা। সেফালোকর্ডাটা যে উপপর্ব আছে, এই উপপর্বে প্রাণীরা, এতে দেখো ছবিতে দেখা যাচ্ছে দেহটা কেমন? অনেক লম্বা। তাদের দেহটা দেখতে পাচ্ছ কেমন? অনেক লম্বা। এবং পাশে হবে কেমন? চাপা। আর দুপাশে দেখো নলাকার। আর এদের আর সবচেয়ে যেটা বৈশিষ্ট্য, এদের হলো সামনে ওরাল রুট এবং ওরাল সিঁড়ি থাকে তাদের দিয়ে। দেখো এখানে এই যে সিঁড়ির মতো দেওয়া আছে, হ্যাঁ, ছবিটা ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে। এবং তাদের যে গলবিল, এখানে অসংখ্য ফুলকারন্ধ্র থাকে। অসংখ্য কি থাকে? ফুলকারন্ধ্র থাকে। এটার উদাহরণ হলো ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। তাহলে আমরা সেফালোকর্ডাটা যে সাবফাইলাম আছে এর বৈশিষ্ট্য শিখলাম। এখন আমরা যাব ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, আমরা এখানে ভার্টিব্রাটা আসলে কথাটায় যেহেতু কর্ডাটা শ্রেণীবিন্যাস আমরা করছি, এখানে কি থাকবে? নটোকর্ড। এই ভার্টিব্রাটা যে নটোকর্ড, এটা সাধারণত অস্থিময় কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে। এবং ফাঁপা যে স্নায়ুরজ্জুটা থাকবে এটা মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড দিয়ে প্রতিস্থাপিত হবে। এবং আমরা যেটা দেখেছি যে তাদের যে ফুলকা, এই ফুলকাটা কি হবে? ফুসফুসে পরিণত হবে, এটা আমরা জানি। এখন ভার্টিব্রেটার আমরা জানি যে ভার্টিব্রেটার কি আছে? দুইটা সুপার ক্লাস আছে, একটা সাইক্লোস্টোমাটা আর একটা ন্যাথাস্টোমাটা। একটা কি? সাইক্লোস্টোমাটা আর একটা ন্যাথাস্টোমাটা। এখানে দেখো সাইক্লোস্টোমাটা যে আছে, এই সাইক্লোস্টোমাটা হলো তাদের, এরা চোয়ালবিহীন। সাইক্লোস্টোমাটারা কেমন? চোয়ালবিহীন। এবং এদের মুখ হবে গোলাকার এবং পরিণত প্রাণী মেরুদণ্ড অনুপস্থিত। আমরা ভার্টিব্রাটার যে সুপার ক্লাস আছে এই সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য শিখলাম। সাইক্লোস্টোমাটার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ক্লাস আছে। একটা ক্লাস হলো মিগজিনি,
মিগজিনি যে আছে, এই মিগজিনি শ্রেণীর এরা হলো মাছ। এই মাছগুলোর একটা নাম আছে, এই মাছগুলোকে বলা হয় হ্যাগফিশ। মিগজিনি শ্রেণীর মাছগুলোকে বলা হয় হ্যাগফিশ। এটা এমসিকিউ প্রশ্ন আসে যে হ্যাগফিশ কোন শ্রেণীর প্রাণী? মিগজিনি শ্রেণীর প্রাণীদেরকে বলা হয় হ্যাগফিশ। এবং মাছের কথাটা আসলে আমাদের একটা কথা মনে আসে, সেটা হলো মাছে আইস আছে কি? হ্যাঁ, এই যে তাদের আসলে এই মিগজিনি শ্রেণীর যে মাছগুলো তাদের দেহে আইস নেই, তারা আইস বিহীন। এবং এরা দেখতে সাধারণত আমরা যে বাম মাছ খাই কিছুটা এরকম দেখতে। আর আমরা আরো জানি যে মাছের কথা আসলে আমাদের ফুলকা চলে আসে। তাদের যে ফুলকা, এখানে গলফিনের দুপাশে প্রায় 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে এবং এদের কোনো কিনে লার্ভা দশা নেই। তাহলে এই ম্যাগজিনি যে আমরা যে পড়লাম মিগজিনি, এই মিগজিনি হলো এক্সাম্পল পেট্রোমাইজন্টিডা ম্যারিনাস। পেট্রোমাইজন্টিডা ম্যারিনাস, সরি, এটা হলো মিগজিনি গ্লুটিনোসা। মিগজিনি গ্লুটিনোসা, মিগজিনি শ্রেণীর যে উদাহরণ সেটা হলো মিগজিনি গ্লুটিনোসা। এরপরে আসবো আমরা পেট্রোমাইজন্টিডা। পরের শ্রেণীর নাম কি? পেট্রোমাইজন্টিডা। আর এই পেট্রোমাইজন্টিডা শ্রেণীর যে মাছগুলো তাদেরকে বলা হয় ল্যাম্প্রে। এদেরকে কি বলা হয়? ল্যাম্প্রে। আর এই মাছগুলো কিন্তু সমুদ্রে বাস করে, কিন্তু ডিম পাড়ার জন্য তারা কোথায় চলে আসে? নদীতে চলে আসে। এবং এই ল্যাম্প্রে গুলো দেখতে সরু, এরাও দেখতে বাইম মাছের মতো, এদেরও আইস নেই। এদের ফুলকা হলো 7 জোড়া ফুলকা রন্ধ্র আছে। হ্যাঁ, 7 জোড়া ফুলকা রয়েছে এবং এদের কি আছে? লার্ভা দশা আছে। এবং এদের উদাহরণই হলো পেট্রোমাইজন্টিডা ম্যারিনাস। পেট্রোমাইজন্টিডা ম্যারিনাস। আমি আবার একটু সেফালোকর্ডাটার যে দুটো শ্রেণী আছে আমি আবার রিভিউ করছি। এখানে ফার্স্ট হলো শ্রেণী কি? মিগজিনি। মিগজিনি শ্রেণীর মাছগুলোকে বলা হয় হলো হ্যাগফিশ। এবং এই মাছগুলো দেখতে আইসবিহীন, এরা দেখতে কেমন? বাইম মাছের মতো। এবং এই মিগজিনি শ্রেণীর যে মাছ তাদের ফুলকা রন্ধ্র থেকে 5 থেকে 15 জোড়া এবং এদের কিনে লার্ভা দশা নেই। আর এদের উদাহরণ হলো কি? মিগজিনি গ্লুটিনোসা। এরপর আছে পেট্রোমাইজন্টিডা। পেট্রোমাইজন্টিডা যে শ্রেণী, এই শ্রেণীর মাছগুলোকে বলা হয় ল্যাম্প্রে। এই মাছগুলো সমুদ্রে বাস করে, কিন্তু ডিম ছাড়ার জন্য তারা কোথায় চলে আসে? নদীতে চলে আসে। এবং এই মাছগুলো দেখতে বাইম মাছের মতো, এদেরও আইস বিহীন। এদের ফুলকার রন্ধ্র সহ প্রায় 7 জোড়া ফুলকা আছে এবং এদের কি আছে? লার্ভা দশা আছে। আর এদের উদাহরণ হলো পেট্রোমাইজন্টিডা ম্যারিনাস। এখন আমরা যেটাতে আসবো সেটা হলো আমাদের ন্যাথাস্টোমাটা। ন্যাথাস্টোমাটার আমরা দেখেছি যে এখানে 7টা শ্রেণী আছে, কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি। দেখো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু 3টা এক লাইনে লিখেছি, কেন? একটা উদ্দেশ্য আছে। কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এই 3টা হলো ফিশ। এই 3টা কি? ফিশ মানে মাছ। কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি, এই 3টা হলো মাছ। আর মাছের আমরা জানি যে মাছের বৈশিষ্ট্যে আমরা প্রথমে যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, আমাদের মাথায় আসবে মাছের কি আছে? আইস আছে, লেজ আছে, ফুলকা আছে। হ্যাঁ, এগুলো কি মাছে থাকে, তাই না? তো আমরা প্রথমে কন্ড্রিকটিসে আমরা শিখেছিলাম যে মাছের সাধারণত 4 ধরনের আইস থাকে। সেই 4 ধরনের আইস কি কি? প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড। মাছে যে 4 ধরনের আইস থাকে সেই 4 ধরনের আইস কি কি? সাইক্লয়েড, প্লাকয়েড, গ্যানয়েড, টিনয়েড। তাহলে কন্ড্রিকটিস, এই কন্ড্রিকটিস শ্রেণীর মাছের আইস সাধারণত কেমন? এখানে হলো প্লাকয়েড আইস দেখা যায়। এবং আমরা আরেকটা জিনিস বলেছি যে তাদের কি থাকে? মাছে ফুলকা থাকে, এদের 5 থেকে 7 জোড়া ফুলকা থাকবে। এবং মাছে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যে তাদের কি আছে? পাখনা আছে। এই পাখনাটাকে, তাদের লেজে যে পাখনা, সেই পাখনাটাকে বলা হয় পুচ্ছ পাখনা। আর এই পুচ্ছ পাখনার যখন এই দুটো অংশ সমান হয় তখন তাকে বলা হয় কি? হোমোসার্কাল। যখন এই দেখো অংশটা কি হয়?
অসমান হয় তখন তাকে বলা হয় হেটারো সার্কাল। যখন এটা মিলিয়ে যায় তখন তাকে বলা হয় ডাইফি সার্কাল। তাহলে এই কন্ডিক্টিভ শ্রেণীর যে মাছগুলো আছে তাদের পুচ্ছ পাখনা কেমন? তাদের পুচ্ছ পাখনা হলো হেটারো সার্কাল। তাদের পুচ্ছ পাখনা কেমন? হেটারো সার্কাল। এদের উদাহরণ কি কন্ডিক্টিভের? স্পোলিওডন ল্যাটিক্যাওডাস। স্পোলিওডন ল্যাটিক্যাওডাস। তাহলে আমরা কন্ডিক্টিভ মাছ যে আছে এর বৈশিষ্ট্য শিখলাম। এরপরে আছে অ্যাক্টিনোপ্টেরিজি। অ্যাক্টিনোপ্টেরিজি অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর যে মাছগুলো আছে এখানে সাধারণত দু ধরনের আইস দেখা যায়, সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আইস দেখা যায় এবং এদের মাথার দুপাশে একটা করে ফুলকারন্ধ্র অবস্থিত এবং এদের যে পুচ্ছ পাখনা এটা হলো সার্কাল ধরনের। এদের পুচ্ছ পাখনা কি হলো সার্কাল ধরনের। অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর মাছ হলো ট্যানোলোসা ইলিসা, আমাদের যে ইলিশ মাছ খায়, তারপরে অ্যানাবাস টেস্টিডিনাস, আমরা যে কই মাছ খাই, এগুলো সবগুলো হলো আমাদের। তারপরে আমরা যে টাকি মাছ খাই, চানা পাংটাটাস, এরা সবগুলো হলো আমাদের কোন শ্রেণীর? অ্যাক্টিনোপ্টেরিজি। এরপর আসলো সার্কোপ্টেরিজি। এই সার্কোপ্টেরিজি নিয়ে একটা কথা আছে। সার্কোপ্টেরিজি শ্রেণীর যে মাছগুলো, এই মাছগুলো সাধারণত আমাদের দেশে দেখা যায় না। এই মাছগুলো আমরা কখনোই দেখিনি, হ্যাঁ সরাসরি দেখিনি, জিওগ্রাফি চ্যানেলে দেখেছি। এই মাছগুলো আমাদের পাওয়া যায় আফ্রিকা, অস্ট্রেলিয়া, তারপরে হলো দক্ষিণ এশিয়ার কিছু দেশগুলোতে, এটা দক্ষিণ আমেরিকার কিছু দেশে এটা পাওয়া যায়। এই মাছগুলো, এই সার্কোপ্টেরিজি শ্রেণীর মাছগুলো। তো এটা যেহেতু মাছ, এরও আইস আছে। এর আইস হলো গ্যানয়েড ধরনের। এদের আইসটা কেমন? গ্যানয়েড ধরনের। এবং এদের মাথা দুপাশে একটি করে ফুলকারন্ধ্র আছে এবং এদের পুচ্ছ পাখনা হলো ডাইফি সার্কাল ধরনের। এদের পুচ্ছ পাখনা কি? ডাইফি সার্কাল ধরনের। আর এটার উদাহরণ হলো নিওস্ট্রাটোডাস ফরেস্ট্রি। নিওস্ট্রাটোডাস ফরেস্ট্রি। তাহলে আমরা ন্যাথাস্টোমাটার যে আমাদের তিনটা শ্রেণী, 7টা শ্রেণীর মধ্যে 3টা শ্রেণী শিখলাম। এরপর আসলো অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া মানে আমরা মাথায় রাখবো যে ব্যাঙ, ব্যাঙ তাই না? ব্যাঙের ত্বকটা কেমন? এটা গ্রন্থিময় এবং ব্যাঙ উভচর প্রাণীটা আমরা জানি। ব্যাঙকে আরো ভালোভাবে খেয়াল করে আমরা দেখবো আমাদের দুই পায়ে কিন্তু কি আছে? 5টা করে আঙ্গুল আছে এবং নখ আছে, কিন্তু ব্যাঙের অগ্রপদে 4টি এবং পশ্চাৎ পদে 5টি করে নখবিহীন কি আছে? আঙ্গুল আছে। আর তাহলে ব্যাঙের যে আমরা বৈশিষ্ট্যটা জানলাম এবং এদের যে হৃৎপিণ্ড, ব্যাঙের হৃৎপিণ্ড হলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। না আসলে এটা তো ব্যাঙ না, আমরা পড়ছি অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়ার যে শ্রেণী আছে, অ্যাম্ফিবিয়া শ্রেণীর বৈশিষ্ট্যে আমরা লিখবো ত্বক গ্রন্থিময়, তারপরে তাদের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে কি আছে? নখরবিহীন আঙ্গুল আছে। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমরা এর এক্সাম্পল কি লিখবো? রানা টাইগ্রিনাস। হ্যাঁ, এরপর আমাদের রেপ্টেলিয়া। রেপ্টেলিয়া মানে কি? সরীসৃপ, তাই না? আমরা জানি যে সরীসৃপের দেহ শুষ্ক এবং এপিডার্মিস উদ্ভিদ যে আইস সেটা শক্ত প্লেটে আবৃত হয় এবং এদের যে দুই পায়ে, হ্যাঁ, লক্ষরযুক্ত 5টা করে কি থাকে? আঙ্গুল থাকে। আর এদের যে হৃৎপিণ্ড, আমরা এদের হৃৎপিণ্ড হলো অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা আমাদের সাপের কথা, গুপ্ত সাপ, নাজা নাজা এর এক্সাম্পল দিব। এরপর অ্যাভিস। অ্যাভিস মানে হলো পাখি। পাখিকে আমরা সবাই চিনি। পাখি কি আছে? পালক আছে, ডানা আছে। তাহলে দেহ কিসে আবৃত থাকে? পালকে আবৃত থাকে। তার কি আছে? ডানা আছে। তারপরে আমরা কি দেখেছি? তাদের যে চোয়াল, চোয়াল কি হয়েছে? চঞ্চুতে পরিণত হয়েছে এবং পাখি কি আছে? বায়ুথলি আছে, এই জন্য সে কি করতে পারে? আকাশে উঠতে পারে। এর উদাহরণ কি? আমাদের জাতীয় পাখি যে আছে কপসিকা সেলুলারিস, কবুতর, কলম্বিয়া লিথিয়া। তারপরে লাস্টে আছে ম্যামালিয়া। ম্যামালিয়া শ্রেণীর প্রাণী আমি। আমার বৈশিষ্ট্য আমি দিই এখানে।
সেটা হলো আমরা সবাই মায়ের বুকে দুধ খেয়ে বড় হই। তাহলে পরিণত স্ত্রী প্রাণীতে কি আছে? কার্যকর স্নায়ু গ্রন্থি আছে, আমাদের প্রজনন কি যৌন প্রজনন, এবং আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এর উদাহরণ কি? আমি নিজেকে উদাহরণ দেব, হোমো স্যাপিয়েন্স। তাহলে আমরা কোয়াড্রাটিক শ্রেণীবিন্যাস শিখলাম। এখন আরেকটা প্রশ্ন করে আমি একটা উদ্দীপক লিখব। তোমাদের চ্যাপ্টারের শেষে একটা প্রশ্ন আসে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কি নয়? মেরুদণ্ডী নয়। প্রশ্নটা দেখতে খুব কঠিন মনে হয়, কিন্তু আসলে এত কঠিন নয়। কারণ আমরা জানি যে কর্ডাটা পর্বের 3টা প্রধান বৈশিষ্ট্য আছে। নটোকোট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। এই 3টা বৈশিষ্ট্য কার? কর্ডাটার। এবং কর্ডাটার 3টা উপপর্ব আছে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হলো ভার্টিব্রাটা। তাহলে কর্ডাটার যে 3টা উপপর্ব আছে, এই 3টা উপপর্বের ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এই দুটো উপপর্বে এই 3টা বৈশিষ্ট্য। কোন 3টা বৈশিষ্ট্য? নটোকোট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। এই 3টা বৈশিষ্ট্য আমরা সারা জীবনই পাবো। কাদের ক্ষেত্রে পাবো? এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার ক্ষেত্রে। তাহলে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার ক্ষেত্রে আমরা সারা জীবনে এই বৈশিষ্ট্যটা পাবো। কোন বৈশিষ্ট্যটা? নটোকোট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে এবং গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। তাহলে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো সারা জীবন পাওয়া যাবে। কিন্তু ভার্টিব্রাটার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো রূপান্তরিত হবে। হ্যাঁ, নটোকোট কি হবে? মেরুদণ্ডী দিয়ে প্রতিস্থাপিত হবে। তারপর স্নায়ুরজ্জু কি দিয়ে প্রতিস্থাপিত হবে? মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড দিয়ে। মস্তিষ্ক এবং সুষমা কাণ্ড দিয়ে। তারপরে ফুলকারন্ধ্র, সেটা কিসে পরিণত হবে? ফুসফুসে পরিণত হবে। এই জন্য বলা হয় সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কি নয়? মেরুদণ্ডী নয়। তাহলে আমরা বুঝেছি সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, আমরা এটা বুঝেছি। এটা 2 নাম্বারের জন্য আসে। আবার অনেক সময় গত একটা এক্সামে দেখছি 4 মার্কসের জন্য এসছে। এই বুঝেছো? কথা বলো। সবার স্পিকার কি অফ? রেসপন্স করো বাবা। বুঝতে পেরেছো? সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। জি মিস। ম্যাম একটু জি মিস। ওকে, তাহলে এটা খুব আসার মতো প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি ম্যাম শেষ করে দিল। আমি একটা উদ্দীপক লিখতে চেয়েছিলাম, কিন্তু এখন তো সময় নেই, এজন্য উদ্দীপকটা লিখতে পারছি না। তোমরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পড়বে, তোমাদেরকে একটা শীট দিয়েছি জ্ঞান এবং অনুধাবনমূলক, ছুটির আগে পেয়েছো, কালকেও দিয়েছি গ্রুপে। তোমাদের কালকে মেসেঞ্জারে আবারও দিয়েছি শীট, প্রথম অধ্যায়ের জ্ঞান এবং অনুধাবনমূলক শীট। পেয়েছো সবাই? না পাইলে আজকে খেয়াল করবা। জ্ঞান এবং অনুধাবনমূলকের জন্য এই শীটগুলো পড়বে, ঠিক আছে? তাহলে ওইখান থেকে তুমি 1 এবং 2 মার্কসের কোশ্চেন ফাইনালও পেয়ে যাবে, এইচএসসি এক্সামে পেয়ে যাবে। আর সবাইকে আবারও বলছি, তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে, এই শর্ট সিলেবাসটা তোমরা অবশ্যই ফটোকপি করে নিজেদের কাছে রেখে দিবে। কারণ এটা শুধু সফট কপি রাখবে না, হার্ড কপিও রাখবে তোমার কাছে। হ্যাঁ, এটা খুবই দরকার আমাদের জন্য। তাহলে আমরা ওখান থেকে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়বো। আর সিকিউ এর জন্য এই অধ্যায়ের আমাদের যেটা সাজেশন, এখন আবারও বলছি, আমাদের যে 9টা পর্ব আছে, এই 9টা পর্বের নাম, প্রত্যেকটা পর্বের একটা করে 2টা করে বৈশিষ্ট্য, একটা করে উদাহরণ পড়ব। উদাহরণ অবশ্যই বৈজ্ঞানিক নাম হতে হবে এবং পর্বের নামগুলো ইংলিশে লিখতে হবে। আর আরেকটা হলো তোমাদের এই যে আসলে এই 9টা পর্ব কিন্তু একসঙ্গে আসবে না, মাঝখান থেকে 2টো বা 3টা পর্ব চলে আসবে, কিন্তু আমার সবগুলোই শিখতে হবে।
আবার এই যে কর্ডাটা পর্ব আছে, এই কর্ডাটা পর্বেরও কিন্তু শ্রেণীবিন্যাস কেমন, আমার সবগুলো কিন্তু আসবে না। আমার কোনটা আসবে, হয়তো 2-1টা শ্রেণী আসবে। এই জন্য আমরা তাহলে আমরা এটা কার আইডি, এটা কে, এটা কার আইডি, আপনি কে জয়েন করলো, এটা কার আইডি, কে নামটা দিয়েছো? হ্যাঁ, আমাদের তো অন্য আইডি দিয়ে জয়েন করা যাবে না, তোমার নিজস্ব আইডি দিয়ে জয়েন করতে হবে। এতক্ষণে আসছে ক্লাসে জয়েন করতে। পিটানি দিব, দাঁড়াও। আই আদনান, তুমি এখন জয়েন করেছো কেন? আসসালামু আলাইকুম ম্যাম। কিসের ওয়ালাইকুম আসসালাম, এখন কিসের ক্লাস? হ্যাঁ, তাহলে ম্যাম চলে যাব? চলে যাবো মানে? ক্লাস কেন করো না? ম্যাম ক্লাস কেন করো না? ক্লাস করতে কি হয় তোমাদের? সবগুলোকে যে আমি কি করব না? দাঁড়াও না, ক্লাসটা শেষ করে নিই তারপর। ম্যাম তাহলে আমি তো আমরা বলছিলাম যে ম্যাম আমাকে গ্রুপে অ্যাড দেন, আপনি তো গ্রুপে অ্যাড দেন নাই, এই জন্যই তো আমি লিংক পাইনি। কি হয়েছে, আমি কি করি না? আপনি তো আমাকে গ্রুপে অ্যাড দেন নাই আমার আইডি। কেন অ্যাড দেনে? কালকে রাতেই তো তোমাকে ফ্রেন্ডশিপ করে দিলাম। তা তুমি ঢুকলা কি করে তোমাকে অ্যাড না দিলে? আমি একজন থেকে লিংক নিছি, একটা ফ্রেন্ড থেকে। তুমি 2 দিন পর পরই তোমাকে অ্যাড দিতে হয় না? তো ম্যাম 2 দিন পর পর আমার ফেসবুক আইডি ডিসেবল হয়ে যায়, এখন আমি কি করব? হ্যাঁ, আর কারো হয় না, শুধু তোমারটাই হয়। জি দুনিয়ার ম্যাডাম। কারোই হয় না। আমাদের এত বছর থেকে চলছে, কিচ্ছু হয় না, আর তোমাদেরই হয়। আপনি বলেন আমি কয়টা দিয়ে ডিসেবল আপনারটা? হ্যাঁ, যত সমস্যা তোমাদের, আমাদের সমস্যা হয় না তো। আমরা আমাদের বয়স হয়ে গেছে তো, এই জন্য সমস্যা না। আচ্ছা ঠিক আছে, ক্লাস টাইম শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম।